মুনিয়া রাজ্যের সকল কথা জুড়ে দিল। কতদিন পর বোনকে কাছে পেয়ে মোমো মনোযোগ সহকারে মুনিয়ার কথাগুলো শ্রবণ করছে। কিছুক্ষণ পর ওদের সাথে আয়মান ময়ূরীও এসে যোগ দিল। মোম বেশি কিছু বলছে না, চুপ করে ওদের কথা শুনছে। রুমটাকে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত করে রেখেছে আয়মান। ওর এক একটা মজার মজার কথায় মুনিয়া খিলখিল করে হাসে। ইতোমধ্যে আয়মানের সাথে মুনিয়ার বেশ ভাব হয়ে গিয়েছে। রাত ৮টা পর্যন্ত ওরা আড্ডা দিয়েছে। আগুন এখনো বাসায় ফেরেনি। মোমের চিন্তা হতে লাগলো। চঞ্চল ভাই রান্নাঘরে চলে গেল। সেখানে মিনা রান্না করছেন, তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন আতিফা। দুই বিয়ান মিলে কথা বলছেন আর রান্না করছেন। মোম গিয়ে তাদের পাশে দাঁড়ায়। মোমকে দেখে মিনা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিছু বল। মোম ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। আগুনের কথা জিজ্ঞাসা করবে কি করবে না সেটাই ভাবছে। মোমের আর জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। তখনই ওর সকল দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কেউ একজন ডোরবেল বাজালো। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, দেখো হয়তো আগুন এসেছে, যাও গিয়ে দরজা খুলে দাও। মিনার বলতে দেরি হলেও আগুন এসেছে শুনে মোমের চঞ্চল পা যুগল ছুটতে দেরি করল না। মেয়ের চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আতিফা। মোমের স্বামীর জন্য অস্থির হওয়া তার নজর এড়ায়নি। মোম যে আগুনের কথা জানতেই রান্নাঘরে এসেছিল সেটা ওর ছুটে চলা দেখেই তিনি বুঝতে পেরেছেন। তার মানে মেয়ে তার শ্বশুরবাড়িতে সুখেই আছে। প্রশান্তের নিঃশ্বাস ছেড়ে আতিফা মৃদু হাসলেন। মোম দরজা খুলে দিতেই আগুনের ক্লান্ত মুখশ্রীতে নজর আটকায়। হাতে রয়েছে বড়সড় একটা ব্যাগ। ব্যাগের ভিতর কি আছে মোম জানে না। মোম ঠোঁট মেলে কিছু বলতে উদ্যত হতেই আগুন ওকে পাশ কাটিয়ে চলে যায়। মোমের মনটা খারাপ হয়ে গেল। পর মুহূর্তেই ভাবলো হয়তো ক্লান্ত ছিল, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ করে মোম রুমে চলে আসে। আগুন ব্যাগটা ড্রয়িং রুমে রেখে মাকে বলে ফ্রেশ হতে চলে গেল। মোম আগুনের টি শার্ট ট্রাউজার বের করে বিছানায় রাখে। চুপ করে বসে আগুনের জন্য অপেক্ষা করতে থাকে। মুনিয়া এসে বলল ওকে ওর শাশুড়ি ডাকছেন। অগত্যা মোম মুনিয়ার সাথে পা বাড়ায়। আগুন ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে রাশেদ, খলিল, আয়মান বসে বসে টিভি দেখছে। টিভিতে তখন নিউজ চলছে, যদিও আয়মানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আনিকাকে নিয়ে চিন্তায় মগ্ন। আগুন এসে আয়মানের পাশে বসল। রাশেদ গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বললেন, সামনে তো মোমের এসএসসি পরীক্ষা, তাকে কি পরীক্ষা দেওয়া হবে না সেসব নিয়ে এখনো কিছু ভাবনি? আগুন ভ্রুকুচকে তাকায় বাবার দিকে, শান্ত গলায় বলল, মোমের একাডেমির বইপত্র এনে দিয়েছি, পরীক্ষা ওদের গ্রামের বাড়িতে। ভালো। এরপর আর রাশেদের সাথে আগুনের কোনো কথা হলো না। আগুন চুপ করে বসে আছে। যা কথা বলার রাশেদ, খলিল তারাই বলছেন। 10টা বাজে। সবাই রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে গেল। ঘুম বলতে আগুনের কোমলমতি মমি ঘুমোচ্ছে আর বাকিরা জেগে আছে। তাদের তো ঘুমোলে চলবে না। মোম ঘুমিয়ে পড়তেই আগুন উঠে আসে। ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমের দেয়ালে কিছু বেলুন ফুলিয়ে টাঙানো হয়েছে। আয়মান আরেকটা বেলুন ফোলানোর সময় ঠাস করে বেলুনটা ফুটে গেল। ময়ূরী মৃদু ধমকে বলল, আস্তে, শব্দ করিস না। আয়মান মেকি হাসি উপহার দিল। ড্রয়িং রুমের মাঝখানে মাঝারি সাইজের একটা টেবিল বসানো। সেখানে বড় রকমের সুন্দর একটি বার্থডে কেক রাখা। কেকের উপর ছোট ছোট বার্থডে ল্যাম্প। সকল কাজ কমপ্লিট করে সবাই সোফায় বসে আছে। অপেক্ষা রাত 12টা। সময় যেন যাচ্ছেই না। রাত জাগা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি পৌঁছালো। এখনও 10 মিনিট বাকি। আগুন গিয়ে চটজলদি মোমকে ডেকে তুলল। মোম ঘুম ঘুম চোখে পিট পিট করে তাকায়। আগুন তাড়া দিয়ে বলল, মোম, দ্রুত ওঠো, সময় নেই, নয়তো খুব দেরি হয়ে যাবে। আগুনের উত্তেজিত বলা কথায় মোম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে মাস্টারমশাই? গেলেই দেখতে পাবে, এখন আমার সাথে চলো। আগুন মোমকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু মোম চোখে কিছু দেখতে পারছে না। চারিপাশ অন্ধকার। এর কারণ আগুনের বলিষ্ঠ একটি হাত মোমের চোখ ঢেকে আছে। আগুন টেবিলের সামনে মোমকে দাঁড় করিয়ে আস্তে করে মোমের চোখ থেকে হাতটা সরিয়ে নিল। তখনই পরিচিত কিছু মানুষের গলার আওয়াজ ভেসে আসে। তারা একসাথে চিৎকার করে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ।
বাকি সবাই মৃদু আওয়াজে মোমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও আয়মান, ময়ূরী, মুনিয়া চিৎকার করে শুভেচ্ছা জানাচ্ছে। মোম তাড়াক করে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে আপনজনদের মুখ, সাথে একটা টেবিলে বার্থডে কেক সহ জ্বলন্ত বার্থডে ল্যাম্প। মোম তো ভুলেই গিয়েছিল আজকে তার জন্মদিন। এবার কানের কাছে মিহি কণ্ঠে ভেসে আসলো আগুনের থেমে থেমে বাক্য। শুভ জন্মদিন মোম। খুশিতে মোম কান্না করে দিল। আতিফা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, স্মিত হেসে বললেন, জন্মদিনে কেউ কান্না করে? বোকা মেয়ে, একদম কান্না করবি না। আর 16তম বয়সে পা রাখলি। দোয়া করি এভাবে সবসময় হাসি খুশি থাক। শুভ 16তম জন্মদিন আমার মা। আতিফা মেয়েকে আদর করে দিলেন। একে একে সবাই মোমকে শুভেচ্ছা জানিয়ে যে যা পেরেছে ছোট্ট ছোট্ট গিফট মোমের হাতে তুলে দিল। শুধু আগুন মোমকে কিছু দেয়নি। রাশেদ গম্ভীর কণ্ঠে বললেন, কি ব্যাপার আগুন? আজকে তোমার বউয়ের জন্মদিন, সবাই টুকটাক গিফট দিয়েছে, আর তুমি কিছু দিলে না কেন? আগুন ভাবলেশীনভাবে জবাব দিল, দেয়ার প্রয়োজন মনে করছি না, তাই দেইনি। রাশেদের চোয়াল শক্ত হয়ে উঠল। কিছু করা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মোমের বাবা মায়ের সামনে কিছু বলা সঠিক মনে করলেন না তিনি। সেজন্য আগুনের গা ছাড়া ভাবে বলা কথাটা হজম করে নিলেন। আয়মান কপট রাগ দেখিয়ে বলল, ভাই আবার আলাদা করে কি গিফট দেবে? কিছু দেওয়া লাগবে না, ভাই নিজে তো আসতে। পরপর মোমের দিকে চেয়ে বলল, ভাবি দ্রুত কেকটা কাটো, ঘুম পাচ্ছে আমার। মোম ফু দিয়ে বাতিগুলো নিভিয়ে দিল। কেক কেটে কেকের ছোট্ট এক টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মোম বুঝতে পারছে না সর্বপ্রথম কাকে কেক খাওয়ানো উচিত। এখানে প্রত্যেকটা মানুষই ওর আপন, কাকে রেখে কাকে আগে খাওয়াবে। মোম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আগুন কি বুঝতে পারল তার কোমলমতির মনের কথা? হয়তো। তাই তো মোমকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল। আগুনের সম্মতি পেয়ে মোম প্রথমে খলিলকে কেক খাওয়ালো, তারপর মাকে। ঘুরে আগুনের দিকে কেকের টুকরো ধরলো। আগুন কেক খেলো না। মোমের হাত থেকে কেক নিয়ে সেটা মোমকে খাইয়ে দিল। আগুন কেক না খাওয়ায় মোমের মুখটা ছোট হয়ে গেল। দ্রুত নিজেকে সামলে সবাইকে কেক খাওয়ালো, নিজেও বাকিদের হাতে কেক খেলো। মুনিয়া তো বাটিতে করে পেট ভরে কেক খেলো। কত মজার কেক! গ্রামে থাকতে যদিও খেয়েছে, তবে এই কেকটা একটু বেশি মজা। কেক কাটা শেষ হতেই আয়মান ময়ূরীকে কিছু একটা ইশারা করে কোথায় যেন চলে গেল। রাত অনেক বলে কেউ আর আগুনের আসল বাড়িতে ফিরে যায়নি। ঠিক করা হলো আয়মানের রুমে রাশেদ, খলিল আর আয়মান থাকবে এবং ড্রয়িং রুমে মিনা, আতিফা, ময়ূরী, মুনিয়া থাকবে। একটা রাত কষ্ট করে ঘুমোলে কি আর হবে। ড্রয়িং রুমের মেঝেতে কাঁথা বিছিয়ে বিছানা তৈরি করেছেন মিনা। বালিশ কম বলে সোফায় থাকা ছোট্ট বালিশ ব্যবহার করতে হচ্ছে। এই বালিশে মাথা দিয়ে শুয়ে বাকি রাতটা পার করবেন। ময়ূরী মোমকে ডেকে বলে, ভাবি আমার সাথে একটু এসো তো। জি আসছি। ময়ূরী চলে গেল। আগুন ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছে। মোম ধীর পায়ে আগুনের কাছে গিয়ে চাপা সরে গোমরা মুখে বলল, আপনি তখন কেক কেন খাননি? নাকি আমার হাতে খেতে চাচ্ছিলেন না? আগুন ফোন বন্ধ করে ট্রাউজারের পকেটে রাখে। দু হাত পেছনে নিয়ে মোমের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলে, ওই কেক তোমার জন্য এনেছি, তুমি তোমার কেক খাও। গভীর রাত্রি। জনপ্রাণী তাদের নিজস্ব আবাসস্থলে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ এখন পুরোপুরি নিস্তব্ধ। আগুন বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়, ধীর কদমে নিজ কক্ষে প্রবেশ করে। রুমে ঢুকতেই ভ্রু কুঁচকে ফেলল। পুরো রুম অন্ধকার। রুম জুড়ে বিরাজ করছে পিনপিনে নীরবতা। বারান্দার দরজা খোলা, বাইরে থেকে রাস্তায় জ্বলন্ত সোডিয়ামের সূক্ষ্ম আলো রুমে প্রবেশ করছে। তবে এই আলোতে তেমন কিছু দেখা যাচ্ছে না। আগুন হাঁক ছেড়ে ডাকে, মোম কোথায় তুমি? রুমে আছো? কোনো সাড়া পাওয়া গেল না। আগুন কক্ষের লাইট জ্বালিয়ে দিল। পেছন ফিরে তাকাতেই নেত্র যুগলে ফুটে ওঠে অবাকের রেশ। বিস্ময় হয়ে তাকিয়ে থাকে বিছানায় বসে থাকা এক অপ্সরার দিকে। বধূর মতো সেজে আগুনেরই বিছানায় বসে আছে কোনো এক সুন্দরী রমণী। রমণীর মুখ দেখা যাচ্ছে না, বড় করে ঘোমটার আড়ালে তার মুখশ্রী লুকিয়ে আছে। গুটিসুটি হয়ে বসে আছে চুপ করে। আগুন এগিয়ে যায় তার নিকট। পাশে বসতেই রমণীটি নড়ে চড়ে উঠল। আগুন অধৈর্য সহিত রমণীর মাথার ঘোমটা ফেলে দিল।
অমনি চোখের সামনে ভেসে ওঠে আগুনের কোমলমতির স্নিগ্ধ মুখশ্রী। আগুন বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? আগুন শুষ্ক ঢোক গিলে কাপা হাতে মোমের এক গাল ছুঁয়ে দিল। মোমের চোখ দুটো বন্ধ। আগুনের ছোঁয়ায় মোমের শরীরে চিরচেনা সেই কম্পন নামলো। আগুন মোমের হাত ধরে বিছানা থেকে নেমে এসে ফ্লোরে দাঁড় করালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের আপাতমস্তক পর্যবেক্ষণ করছে সে। খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মোমের গায়ে, লম্বা চুলগুলো খোলা, সেথায় পেছনে কয়েকটা ক্লিপ আটকানো। মুখে মেকআপ না থাকলেও হালকা সাজ বিদ্যমান, চোখে মোটা করে গাঢ় কাজল দেয়া, ঠোঁটে লাল লিপস্টিক, ছোট্ট নরম নাকে আগুনের নামে পড়া সাদা পাথরের নাকফুল, যা লাইটের আলোয় জ্বলজ্বল করছে। এতে যেন মোমের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আজ কানে গলায় হাতে স্বর্ণের অলংকার নেই, সেথায় রয়েছে পাথরের কানের ঝুমকো, গলায় পাথরের লকেট বিশিষ্ট একটা চেন আর হাতে কাঁচের চড়ি। মোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মোমের হাত পা মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন মৃদু দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আগুনের চোখ দুটো স্থির রইল মোমের কাঁপতে থাকা অস্ত্রে। আগুন এক হাতে আলতো করে মোমের চোয়াল চেপে ধরে, রাশভারী গলায় বলে ওঠে, এত রাতে ভূত সেজে বসেছিলে কেন? আমাকে ভয় দেখানোর জন্য? সেটা হলে তুমি সাকসেসফুল, কারণ আমি সত্যিই তোমাকে দেখে ভয় পাচ্ছি। মোম তড়াক করে চোখ খুলে কিঞ্চিত রাগী গলায় জবাব দিল, আমাকে দেখতে আপনার কাছে ভূতের মতো লাগছে? না, পেতনির মতো লাগছে। মোম মুখ কুচকায়, আগুনের সামনে থেকে সরে গিয়ে বারান্দায় চলে গেল। তখন ময়ূরী মোমকে ডেকে বলেছিল, মমির জন্মদিনের এ সকল কিছু আগুনের প্ল্যানিং ছিল। ছোট্ট করে জন্মদিনের আয়োজন, মোমের বাবা মাকে নিয়ে এসে সারপ্রাইজ দেয়া সব। এই কথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ময়ূরী এও বলেছিল, এখন যদি মোম সেজেগুজে আগুনের সামনে যায় তাহলে আগুনও মোমকে দেখে খুশি হবে। আগুনের খুশির জন্য মোম ময়ূরীর কথায় সায় জানায়। ময়ূরী সুন্দর করে নিজ হাতে মোমকে সাজিয়ে দিয়ে যায়, কিন্তু এখন আগুন বলছে মোমকে ভালো লাগছে না। সেজন্য মোমের মনটা খারাপ হয়ে গেল। মোমের অভিমানে মুখের দিকে চেয়ে আগুন ঠোঁট টিপে হাসে, নিজেও এগিয়ে যায় বারান্দার দিকে। মোম গ্রিলে হাত রেখে দূর ঘন কালো আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশে চাঁদের দেখা নেই, নেই কোনো উজ্জ্বল তারা। তবে আগুনের নিজস্ব একটা চাঁদ তো সবসময় তার ঘরেই থাকে, যে তার স্নিগ্ধ জ্যোৎস্না ছড়িয়ে প্রতি ক্ষণে ক্ষণে আগুনকে মুগ্ধ করে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরল। মোম ছোটার জন্য ছটফট করছে। আগুন আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পেতনি বলায় রাগ করেছো? কিন্তু তুমি কি জানো, এই পেতনিকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি হয়তো নিজেও জানো না মোম, তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে। তোমাকে দেখে আমার মনের নিষিদ্ধ ইচ্ছেগুলো করা নাড়তে শুরু করেছে। আজকে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কি তুমি খুব বেশি রাগ করবে? শেষের বাক্য দুটি কেমন করুণ কণ্ঠে বলল আগুন। শ্লেষ স্বরে কথা বলায় আগুনের ঠোঁট মোমের কানে লাগছে। উষ্ণ নিঃশ্বাস আশ্রয় পড়ছে মোমের ঘাড়ে। মোম কথা বলতে পারছে না, দেখাতে পারছে না কোনো প্রতিক্রিয়া। গলা শুকিয়ে আসছে যেন চৈত্রের দগদগে খরা। বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন মোমকে ছেড়ে দূরে দাঁড়ালো। ট্রাউজারের পকেট থেকে একটা বক্স বের করে মোমের সামনে হাঁটু ভেঙে বসলো। তবে এক হাঁটু ফ্লোরে ভেঙে বসলেও অন্য পায়ের হাঁটু ফ্লোর স্পর্শ করেনি, বরং সেই পায়ের তালু ফ্লোরে রেখে বসেছে। আগুন ধীর গলায় ডাকলো, মম, তোমার পাটা দাও তো। কেন? আগুনের চাহনি শীতল, কণ্ঠ শান্ত। পাল্টা প্রশ্ন নয়, যেটা বললাম সেটা করো। মোম কয়েক কদম এগিয়ে আসলো। আগুন হাত বাড়িয়ে মোমের পা স্পর্শ করতেই মোম কিঞ্চিত লাফিয়ে দূরে সরে গেল। আতঙ্কিত গলায় বলল, এসব কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? জানেন না স্ত্রীর পায়ে হাত দেওয়া নিষেধ? পাপ হবে আমার। দয়া করে এমন পাগলামো করবে না প্লিজ। আগুনের চোয়াল শক্ত হয়ে উঠল। ধমকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এত বেশি বুঝতে কে বলেছে? সব সময় বাকনামি না করলে হয় না। এত কিছু জানো আর এটা জানো না, স্বামীর কথার অবাধ্যতা করলে স্ত্রীর গুনাহ হয়। আমি তোমাকে আদেশ করছি, পাটা দাও। পা দিয়ে আপনি কি করবেন? আমার কথাটা শুনুন। দিতে বলেছি, দাও। মোম ইচ্ছে না থাকা সত্ত্বেও পুনরায় আগুনের সামনে এসে দাঁড়ায়।
আগুন মোমের একটা পা নিজের উরুর উপর রাখলো। ব্যালেন্স রাখতে মোম একটা হাত আগুনের কাঁধের উপর রাখে। বক্স খুলতেই মোম দেখতে পেল সুন্দর একজোড়া নূপুর। নূপুরের মধ্যে ডিজাইন করা গোলাপ ফুলের মধ্যে ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের পাথর বসানো। আগের পরা নূপুর জোড়া খুলে মোমের হাতে দিয়ে নিজের আনা নূপুর জোড়া আগুন যত্ন নিয়ে মোমের দুপায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে নূপুর জোড়া বেশ মানিয়েছে। আগুন মাথা নিচু করে পায়ের পাতায় ঠোঁট ছোঁয়াতে মোম তৎক্ষণাৎ পা সরিয়ে নিল। মৃদু আওয়াজে বলল, আল্লাহর দোহাই এমন করবেন না। আগুন বিরক্ত হলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে উঠল, এই শোনো, আমাকে পাপ পুণ্য শেখাতে হবে না তোমার। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু তোমার পা কেন, তোমার শরীরের প্রতিটা লোমকূপ স্পর্শ করার অধিকার আমার আছে, বুঝেছো? মোম ভারী খেয়ে নিঃশ্বাস ছেড়ে মিনমিন করে বলল, গ্রামে থাকতে বড়দের বলতে শুনেছিলাম স্বামীর স্ত্রীর পায়ে হাত দিতে নেই। আর কিছু শোনোনি? মোম ভরকে গেল। অবুঝ গলায় প্রশ্ন করল, আর কি শোনার কথা বলছেন আপনি? এই যে রাত বিরাতে সেজে গুজে স্বামীর সামনে ঘুর ঘুর করলে কি হয় সেটা? কি হয়? আগুন ঠোঁট চেপে গমগমে গলায় জবাব দিল, কিচ্ছু না, ভারী সাজ চেঞ্জ করে শুয়ে পড়ো। আগুন বারান্দা থেকে চলে আসে। বিছানায় নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। এতক্ষণ এসব কিছু খেয়াল করেনি। পুরো খাট জুড়ে ফুল দিয়ে সাজানো। বিছানার চাদরে লাল গোলাপ ফুলের পাপড়ি বিছানো। বেলি রজনীগন্ধা ফুল দিয়ে খাটের চারপাশ সুন্দর করে সাজানো। খাটের উপরি ভাগে লাল ও সাদা গোলাপ একসাথে করে সেথায় আটকানো। আগুন অবাক হয়ে চেয়ে আছে, এমন করে খাট সাজালো কে? আগুন তো সাজায়নি। আগুন এসব কিছু ভাবেও নি। তাহলে এসব কে করলো? আগুন তো শুধু ভেবেছিল মোমকে সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে বউয়ের ঠোঁটে করা ডোজের একটা চুমু খাবে, ব্যাস, এর বেশি কিছু না। আগুনের ভাবনার মাঝে মোম নূপুরের রিনঝিন শব্দ তুলে রোমে প্রবেশ করলো। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়, দু হাত বুকে গুজে শটান হয়ে দাঁড়ায়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুমি এত অ্যাডভান্স, আগে জানতাম না তো। মোম বার কয়েক পলক ঝাঁপিয়ে ডাগর ডাগর আঁখি তুলে প্রশ্ন করল। কি করেছি? আগুন বিছানার দিকে ইশারা করলো। মোম তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মোমের কাছে খাট ফুল দিয়ে সাজানো স্বাভাবিক মনে হলো। গ্রামে থাকতে মোম নিজের খাটে বিভিন্ন ফুল লাগিয়ে রাখত। তাছাড়া এই রুমে কে কখন খাট সাজিয়ে দিয়ে গিয়েছে মোম জানে না। মোম তো এখন দেখছে, আগুন দেখানোর পর এর আগে দেখেনি। দেখবে কি করে? ময়ূরী মোমকে সাজিয়ে ইয়া বড় ঘোমটা দিয়ে রুমে রেখে গিয়েছে। বলেছে আগুন না আসা পর্যন্ত ঘোমটা না খুলতে। তারপর পেতনি বলে রাগ করে বারান্দায় চলে গেল। দেখার সময় পায়নি। রুমে এসে এই মাত্র দেখতে পেল। মোম ভাবলো আগুনের ফুল পছন্দ না। খাটে ফুল দেখে হয়তো রেগে গিয়েছে, তাই সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস করুন, আমি খাট সাজাইনি। কে করেছে আমি সেটাও জানি না। আগুন হাসকি স্বরে বলল, কে করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই কাজটা করেছে আমাদের উচিত তার কষ্টের মূল্য দেয়া। মোম সরল গলায় জবাব দিল, ঠিক বলেছেন। কাল সকালে ময়ূরী আপুর থেকে জেনে নেব কে সাজিয়েছে। তারপর আপনি তাকে টাকা দিয়ে দেবেন। আগুন ব্যগ্র গলায় বলে ওঠে, তার হিসেব আমি পরে মিটিয়ে দেব। তার আগে এটা বলো, আমি যে তোমার জন্মদিন উপলক্ষে ছোট ছোট কতগুলো সারপ্রাইজ দিলাম, এর বিনিময়ে আমাকে কিছু দেবে না? মোম মুস্কি হেসে বলল, ছোট না মাস্টারমশাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল। আর আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। যা আছে সবই আপনার দেয়া। পরে কোথাও গেলে আপনার জন্য গিফট নিয়ে আসব। আর আপনি সব কিছুর মধ্যে বিনিময় কেন চান? আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে ভারী খেয়ে গলায় বলল, তোমাকে তো আমি আগেই বলেছি, তোমাকে আমি ফ্রিতে কিছুই দিব না, আর গিফট লাগবে না। এখন যা আছে তাই দাও। মোম ভ্রু কুঁচকে গোমরা মুখে জবাব দিল। আপনি অনেক স্বার্থপর। আগুন ভাবলেশীন ভাবে বলল, নিজের জিনিস নিয়ে আমি সবসময় সিরিয়াস। এতে যদি স্বার্থপর ট্যাগ লাগাতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। মোম হতাশ কণ্ঠে বলল। আমার কাছে কিছুই নেই। আগুন পাত্তা দিল না, নীরের স্বরে বলল, আজ যদি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেই তাহলে কি আবার খুব বেশি অন্যায় হবে? আমাদের দুজনের সম্পর্কের মিষ্টি সূচনা আজ তোমার জন্মদিন উপলক্ষে শুরু করলে কি খুব
কি ক্ষতি হয়ে যাবে? আগুনের মোহনীয় কণ্ঠে মোমের নারী সত্তা কেঁপে ওঠে। মোম ভালো করেই বুঝতে পারছে আগুন কিসের ইঙ্গিত করছে। ভীষণ হাঁসফাঁস লাগছে, হাত পা ক্রমশই ঠান্ডা হয়ে আসছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, পায়ের নিচে কেমন শিরশিরানি অনুভূতি হচ্ছে। দুহাতে শক্ত করে পরনে থাকা শাড়ি মুঠো করে ধরে, ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ক্ষীণ স্বরে বলল, আপনি ভালোবাসেন আমায়? সেদিন তো উত্তরটা দিলেন না, আজকে অন্তত উত্তরটা বলে দিন। আগুন মৃদু হাসল, মোমের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো। মোমের কাজল কালো চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, ভালোবাসা জাহির করে বলার মতো কোনো বিষয় না, এটা অনুভব করার বিষয়। অনেক স্বামী স্ত্রী আছে যারা সব সময় ভালোবাসি ভালোবাসি বলে। কখনো যদি স্বামী প্যারালাইজড হয়ে যায়, তখন বেশিরভাগ স্ত্রী সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ে। আবার যে সকল স্ত্রীরা অ্যাসিডে ঝলসে তার সৌন্দর্য হারিয়ে ফেলে এবং মা হওয়ার ক্ষমতা চলে যায়, সে সকল স্ত্রীদের একা ফেলে স্বার্থপর স্বামীরা চলে যায়। তাহলে এবার তুমি আমাকে বলো, এখানে ভালোবাসি বলার সার্থকতা কোথায়? এমন ভালোবাসা তোমার মাস্টার মশাই বাসে না মোম। ভালোবাসি শব্দটা না বললেও ভালোবাসা যায়। অজান্তেই তুমি আমার হৃদয়ের কতখানি জুড়ে রয়েছো সেটা হয়তো আমি নিজেও জানি না। তুমি আমার বাগান, যাকে আমি মনের গহীনে লুকায়িতভাবে লালন করি, অনুভব করি। মোম মায়া ভরা নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর আদলে। আগুন ভারী নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল, আমি তোমার প্রতি আমার ভালোবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি, তবে শব্দ দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করা শেষ হবে না। মোম কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে, শরীর এখনো মৃদুভাবে কাঁপছে। আগুন আরেকটু এগিয়ে এসে মোমের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তখনই শুনতে পায় আগুনের হৃদয় নিংড়ানো ডাক। কোমলমতি। মোমের হৃস্পন্দন কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন নেশাত্মক চোখে তাকিয়ে আছে তার বউয়ের নিষ্পাপ মুখশ্রীর দিকে। মোম দাঁড়িয়ে থাকতে পারছে না, ছোট্ট শৈলের ভর ছেড়ে দিল আগুনের প্রশস্ত বুকে। আগুন তুরন্ত আগলে নিল বউয়ের ছোট্ট নরম শরীর। আগুন আবারও ব্যগ্র গলায় ডেকে ওঠে, মোম। মোম এবারেও নির্বিকার রইল, তবে আগুনের ডাকে সারা স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রশস্ত বুকে মুখ ঘষে নীরবে সম্মতি দিল তার চাওয়া পাওয়া। আগুন বুঝে নিল বউয়ের আবদার, ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। নিজ হাতে সযত্নে মোমের হাতের চুড়িগুলো খুলে দিল, কানের দুল খুলে সেথায় চুমু খেলো। মোম উত্তেজনায় আগুনের টি শার্ট খামছে ধরে, বুকের ভেতর আরও গভীরভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করে। গলার চেন খুলে কাঁধে উষ্ণ ঠোঁটের বিচরণ ঘটালো। মোমের কেঁপে ওঠা শরীরটা মুহূর্তে পাজাকুলে তুলে নিল ফুলসজ্জিত বেডে, আস্তে করে শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে দেয়। ড্রিম লাইট জ্বালিয়ে পুনরায় বউয়ের নিকট ফিরে আসে। টি শার্টের বোতাম খুলে একটারে সেটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে। অবহেলায় সেটাই ঠাঁই হয় ওয়ার্ড্রপের কাছে। মোম চোখ খিচিয়ে বন্ধ করে নিল। লজ্জায় শরীরটা অবশ অবশ লাগছে, এই বুঝি মোম শেষ হয়ে যাবে। আগুনের ভালোবাসা ঢেউয়ের তোপে ওকে ভাসিয়ে নিয়ে যাবে। মোমের শরীরের উপর আধশোয়া হয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আগুন। মোমের লজ্জামাখা মুখশ্রীর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। এই লজ্জামাখা মুখ আগুনকে আরও উন্মাদ করে তুলছে। মোম টের পাচ্ছে আগুনের গরম নিঃশ্বাস, যা মোমের মুখে আছড়ে পড়ছে। মোম এক হাতে বিছানার চাদর খামছে ধরেছে, অন্য হাত আগুনের বুকে লেগে আছে। মোম চোখ বন্ধ করা অবস্থায় অনুভব করল ওর কপালে কারো উষ্ণ ঠোঁটের দৃঢ় পরশ। আগুন চুমু খেলো বউয়ের চোখে, নাকে নরম গালে গাঢ় করে চুমু বসালো বউয়ের কোমল থুতনিতে। মুহূর্তেই মোমের চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। আগুন মোমের থুতনিতে চুমু খেয়ে ভালোবাসার চিহ্ন স্বরূপ বসিয়ে দিল কামড়ের দাগ। ব্যথায় মোমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আগুনের সেদিকে খেয়াল নেই, নিজের উত্তপ্ত ঠোরজোড়া মিশিয়ে দিল মোমের কোমল ঠোঁটের ভাঁজে। আগুনের এক একটা লাগামহীন ছোঁয়ায় মোমের ক্ষুদ্র শরীর কেঁপে কেঁপে উঠছে। আগুনের কোনো হুঁশ নেই, বউয়ের শৈলে নিজের ভালোবাসা বিস্তার করতে ব্যস্ত সে। ঠোরজোড়া মুক্তি দিয়ে অধৈর্য হাতে বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। মাতাল করা চুমু দিতে শুরু করলো বউয়ের গলায় ঘাড়ে। লজ্জায় টালমাতাল অবস্থায় দিশেহারা মোম পেল এক হাত বাড়িয়ে আগুনের চুল খামছে ধরল, অপর হাতে খামছে ধরল আগুনের উন্মুক্ত পিঠ। মোম সুখময় অনুভূতিতে ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালালো। টের পেল স্বামী নামক পুরুষালী প্রথম উন্মাদনা।
আগুন থেমে গেল না। বউয়ের ক্ষুদ্র শরীরে নিজের ভালোবাসা বুনতে লাগলো। মোমও সঙ্গ দিল স্বামীর ভালোবাসায়। মোমের বারংবার কেঁপে ওঠা নরম শরীর নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখলো আগুন। রাত যত গভীর হচ্ছে, বদ্ধকক্ষে দুজন প্রেমের সাগরে ডুব দেওয়া নরনারীর প্রণয় ততই গাঢ়তর হচ্ছে। নীরবতা বিরাজমান কক্ষে দুজনের ভারীক্ষী শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোনো কিছুরই আওয়াজ শোনা যাচ্ছে না। ওদের মিলনে ব্যাঘাত ঘটাতে চায় না বলে জোনাকি পোকারাও আজকে হয়তো তাদের আলো জ্বালাতে লজ্জা পাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের প্রথম মিলন যতটা সুখকর মধুময় হয়, সেই প্রথম মিলন ততটা ভয়ঙ্কর আর যন্ত্রণারও হয়। সকালের স্নিগ্ধকর পরিবেশে ভোর পাখিগুলো কিচিরমিচির শব্দ তুলে নিশ্চিন্তে ডেকে চলেছে। রাতের অন্ধকার সরে গিয়ে আকাশে ভেসে বেড়ানোর সাদা মেঘ উকি দিচ্ছে। প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে নতুনভাবে পথ চলার সময়টা শুরু হয়। প্রকৃতির নিয়মে সেই সময়টা শুরু হয়েছে আগুন মোমের জীবনেও। পাতলা কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুজন নরনারী, অনাবৃত শরীর। আগুন ঘুমো ঘুমো চোখে পিট পিট করে তাকায়। নেত্র পল্লবে এখনো ঘুমের বেশ স্পষ্ট। শৈল প্রান্ত গোটানো তার এলোমেলো চুল। নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করে নজর রাখে সেথায়। মোম আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে কবুতরের ছানার মতো লেপ্টে শুয়ে আছে। মাথা আগুনের কাঁধে রেখে মুখটা গলার কাছে ডুবিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। মোমের ভারী তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে সেখানে। আগুন কপাল ভাঁজ করে চেয়ে আছে। কিয়ৎকাল পর আবার শিথিল হয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে এক পেশে হাসলেও বুক থেকে সরিয়ে মোমকে বালিশে শুইয়ে দিল। মোমের ঘুম ভাঙেনি। ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে। আগুন ঝুঁকে তর্জনী দ্বারা মোমের ঠোঁট গাল ছুঁয়ে দিচ্ছে। মুখে সুরসুরি অনুভব হতেই মোম চোখ মুখ কুঁচকে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু আগুন সেটা হতে দিল না। মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে আলতো কামড় বসিয়ে দেয়। একটা দিয়েই ক্ষান্ত হলো না। পরপর কয়েকবার একই কাজ করল। মোম মৃদু আওয়াজে গুঙিয়ে ফট করে চোখ খুলল। আগুন মাথা তুলে চোখ রাখে মোমেতে। মুখটা একদম মোমের মুখের কাছাকাছি। মোম ভ্রু কুঁচকে তাকায়। ষষ্ঠ ইন্দ্রিয় রাতের কথা স্মরণ করাতেই তড়াক করে কম্বল দিয়ে মুখ লুকানোর চেষ্টা করে। আগুন হাত দ্বারা বাধা প্রদান করল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়। ঠোঁট উল্টে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। আগুন মিটিমিটি হেসে মোমের মসৃণ গালে টুপ করে একটা চুমু খেল। মোম তাতে দাঁত পিষে মিনমিন করে বলল, সরুন, ফ্রেশ হব। আগুন মোমের গলায় নাক ঘষে নিরেট স্বরে বলে, আপনি না আসলে উঠবো কি করে আমি? তুমি আমাকে সরিয়ে উঠে পড়ো। সেটা সম্ভব হলে কি আপনাকে বলতাম? আমি জানি না, আমি সরতে পারবো না। মোম কাঁদো কাঁদো গলায় বলল, দয়া করে উঠুন, কত বেলা হয়ে গিয়েছে। কি ভাবছে সবাই বলুন তো? আগুন মোমের কানের লদিতে চুমু দিয়ে হাসকি স্বরে জবাব দিল, কেউ কিচ্ছু ভাবছে না, আর ভাবলেই বা কি, এতে আমার কিছু এসে যায় না। আপনার কিছু এসে না গেলেও আমার এসে যায়। আমি তো আর আপনার মতো নির্লজ্জ না। আগুন প্রত্যুত্তর না করে কম্বল টেনে দুজনের আপাতমস্তক ঢেকে নিল। উষ্ণ ঠোরজোড়া চেপে ধরল মোমের পাতলা ঠোঁটে। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। ছটফট করতেই আগুন ছেড়ে দিল। কম্বল সরিয়ে মোম জোরে জোরে নিঃশ্বাস টেনে নিল। আগুন বাঁকা হেসে বলল, নির্লজ্জ বলেছিলে না? এবার ঠিক আছে। নির্লজ্জ মার্কা কাজ না করে এই ট্যাগটা আমার সাথে যাচ্ছিল না, এই কাজটা করেই এই ট্যাগটা নিয়ে নিলাম। ছি, অশ্লীল। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, এখন দেরি হচ্ছে না? মানে? একটু আগে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিলে, আমি তো এখন ধরে রাখিনি, তাহলে যাচ্ছ না কেন? মোম ঠোঁট উল্টে বলল, আপনি আগে যান। কোথায় যাব? ফ্রেশ হতে। কেন? আমি বলছি তাই। তুমি বললেই আমি শুনবো কেন? কেন শুনবেন না? আমি তো আপনার সকল কথাই শুনি। শুনবো না? আমার এখন উঠতে ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে হলে তুমি উঠে পড়ো, আমি তো তোমাকে আটকে রাখিনি। আপনি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন, আজকে তাহলে ব্যতিক্রম কেন? অন্য সময়ের সঙ্গে আজকের সময়ের তুলনা করলে কি হবে? রাতে ঘুমিয়েছিলাম দেরি করে। না, রাতে কিভাবে, ভোরের দিকে ঘুমিয়েছিলাম, তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রশ্নই আসে না। মোম অসহায় মুখ করে বলল, প্লিজ। তুমি আগে উঠলে কি সমস্যা?
মোমের সত্তা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। এক্ষুনি হয়তো কেটে দিবে। আগুন ঠোঁট টিপে হাসে। মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলল, উঠে যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ওই কোমল টসটসে ঠোঁট দিয়ে আমার গালে একটা চুমু দাও, তাহলে উঠে যাব। মোম ঠোঁট বাঁকিয়ে বলে, পারবো না। আমি সরব না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটাই ঠিক। মোম ভারী কি নিঃশ্বাস সেরে কাচুমাচু হয়ে শুয়ে রইল। উৎকণ্ঠায় হানা দিল তীব্র লজ্জা। ঠোঁট কামড়ে চরমনে চিত্তে নজর রাখল টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। শুষ্ক ঢুক গিলল। আগুন তার খসখসে অঞ্জলি পুড়িয়ে মোমের গাল চেপে ধরল। চোখে চোখ রেখে গমগমে গলায় বলল, আমার কথা শুনলে তোমার আরেকটা লাভ আছে। মোম ব্যগ্র গলায় জানতে চাইল। সেটা কি? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল, হ্যাঁ। আমার শর্ত মেনে নিলে সেই সিক্রেটটা তোমাকে বলবো। আগে বলুন। পরে যদি তুমি পাল্টি খাও? খাবো না, বলুন। সত্যি তো? মোম আমতা আমতা করে উত্তর দিল। সত্যি? আগুন উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমি বাসা থেকে চলে যাওয়ার আগে সিসি ক্যামেরা সেট আপ করে দিয়ে যাই, যা আমার ফোনের সাথে কানেক্টেড। ওটার মাধ্যমেই তোমার উপর নজর রাখি। তুমি সারাদিন বাসায় কি করো না করো সব কিছুই দেখতে পাই। ফেরার পর ক্যামেরা অফ করে দিই। মোমের মনটা খারাপ হয়ে গেল। চাপা স্বরে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন? আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয়েছে? এসব তুমি কি বলছো মোম? ভুল বুঝছো তুমি। তুমি একা বাসায় থাকো, টেনশন হয় আমার। তোমার সেফটির জন্য সিসি ক্যামেরা সেট আপ করে রেখে যাই, যাতে আমি বাসায় না থাকা অবস্থায়ও তোমার খেয়াল রাখতে পারি। সেধে সেধে অহেতুক অবান্তর কথা টেনে আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হলে সেটার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। শেষের কথাটা রাগী গলায় বলে ওঠে আগুন। মোম ভরকে যায়। ও তো এমনিতেই জানতে চেয়েছে। ঝটপট বলল, আমি এত কিছু ভেবে বলিনি, দুঃখিত। টাইম আউট, নাও কিস মি কুইকলি। মোম অসহায় মুখভঙ্গিতে তাকিয়ে বলল, অন্য সময় দিলে হবে না? নো মোর ওয়ার্ডস, ডু হোয়াট আই সেড। আগুন গলা বাড়িয়ে দিল। মোম কাঁপতে থাকা কম্পনযুক্ত অস্ত্র এগিয়ে নিল সেথায়। নরম অস্ত্রপোর দ্বারা আলতো করে ছুঁয়ে দিল আগুনের গাল। ঝট করে আবার ফিরিয়ে নিল তা। লজ্জায় কান দিয়ে কেমন ধোঁয়া ছুটছে মনে হচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল। আগুন মুচকি হাসল। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে উঠে গেল। পাটানযুক্ত ছোট্ট নোকিয়া মোবাইলটা ক্রমশই বেজে চলেছে। উচ্চ ধ্বনি তুলে জানান দিচ্ছে কারো কল এসেছে। আনিকার বাবা হাঁক ছেড়ে ডেকে বললেন, আনিকা, দেখ তো মা, কে ফোন করেছে। কেউ বারবার ফোন করছে, হয়তো দরকারি ফোন। যাচ্ছি বাবা। আনিকা বিরক্ত হয়ে চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার গালাতে দিয়ে দ্রুত ছুটল টেবিলের কাছে। টেবিলের উপরেই রাখা মোবাইলটা। মোবাইল হাতে নিয়ে ভ্রুকুচকে ফেলল। অচেনা নাম্বার। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল কেটে গেল। আবারও মোবাইল তার নিশ্চিন্তে কর্কশ আওয়াজ তুলতেই আনিকা ঝটপট কল রিসিভ করল। ওপাশ হতে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। আনিকা বিরক্তিকর গলায় বলল, আপনি কে আর কার ফোনে ফোন করেছেন? কোথায় ফোন করেছেন? আমি তোমার কাছে ফোন করেছি। পাগলের সব মনে মনে অযথা ফোন করে ডিস্টার্ব কেন করছেন? রং নাম্বার। এই, একদম কল কাটবে না। পরিচয় দেন, নয়তো ব্লক লিস্টে রাখবো। আমি আইমান। আইমান কে? আইমান মৃদু ধমকে চেঁচিয়ে বলল, কপাল ফাটিয়ে নিচে হসপিটালে নিলে, নিজে সুন্দর করে ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিলে, আর এর মধ্যে ভুলে গেলে। আনিকা চমকে উঠে গমগমে গলায় বলল, আপনি আমাকে ফোন করেছেন কেন? নাম্বার কানেক্ট করেছেন কিভাবে? আইমান বাম কান থেকে ডান কানে ফোন নিয়ে রসিকতা গলায় তুমি নিজেই তো দিয়েছ। ফালতু কথা কম বলুন। আমি আপনাকে নাম্বার দিয়েছি, মজা করছেন? আর কখনো আমাকে ফোন করবেন না। আরে খেপি, রাগ করছে কেন? নাম্বার কোথেকে পেয়েছি সেটা তোমার জানতে হবে না। একটা দুঃখের কথা বলতে তোমাকে ফোন করেছে। আনিকা ভ্রু কুচকে ফেললো। চড়া গলায় বলল, কিসের দুঃখ? কার দুঃখ?
আমার দুঃখ। আপনার দুঃখের কথা কেন আমাকে বলবেন? এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন কাছের কেউ নেই। আপনার কথা আমি কেন শুনবো? শুনতে হবে না, না শুনলে মনে আছে তো? আশ্চর্য, একটা ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে বারবার ব্ল্যাকমেল কেন করছেন? আয়মান ঠোঁট কামড়ে হাসে ব্যগ্র গলায় বলল, ফায়দা লুটছে। আপনি এত খারাপ? খারাপ না, আমি জঘন্য খারাপ। আনিকা বিরক্ত হয়ে বলে। বলুন কি বলবেন। আয়মান একটু গলা খাকারি দিয়ে গোমরা মুখ করে হতাশ কণ্ঠে বলল, জানো, কালকে রাতে তোমার ভাসুর বাসর করেছে। দেখিনি, তবে আমি ড্যাম শিওর করেছে। এখনো ঘুম থেকে ওঠেনি, হয়তো উঠেছে কিন্তু দরজা খোলেনি। এখন তুমি বলো, এত বেলা হয়ে গেল অথচ এখনো দরজা খুলছে না কেন? ডেফিনেটলি সারা রাত রোমান্স করে এখন পরে পরে ঘুমাচ্ছে। আনিকা দাঁতে দাঁত চেপে বলল, এটা আপনার দুঃখের কথা? আরে না, বড় ভাই বাসর করেছে, এতে আমার কোনো প্রবলেম নেই। আমার দুঃখ হলো বড় ভাই এতটা স্বার্থপর কীভাবে হতে পারলো? আমার বিয়েটা না দিয়ে একে একে বাসর করে ফেললো। এদিকে আমি সারা রাত হবুর জন্য ছটফট করছে। বউ ছাড়া এক রাতেই শুকিয়ে কেমন লাঠি হয়ে গেছে। তার কি হবে? তুমি একটা কিছু করো। আনিকা ভরকে গেল, ফুস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল। আমি কি করব? আয়মান উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমাকে বিয়ে করবে, তাহলে আর আমি এত শুকিয়ে যাব না। বইয়ের শরীরের ঘষা লাগলেই কেমন চাঙ্গা হয়ে যাব। দেখে নিও প্লিজ। আনিকা বেব, চলো না, পরীক্ষার আগে বিয়েটা সেরে ফেলি। ট্রাস্ট মি, এত আদর করবো তোমার আর খাবার খাওয়ার প্রয়োজন হবে না। আমার আদর খেয়েই তোমার পেট ভরে যাবে। আনিকা ফট করে কল কেটে দিল। এই অসভ্য ছেলের সাথে কথা বলার কোনো মানেই হয় না। ছি, কি জঘন্য কথাবার্তা। আনিকা কল কেটে দেয়। আয়মানের মুখটা ছোট হয়ে গেল, ঠোঁট ফুলিয়ে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। আগুন মোমের ঘুম থেকে উঠতে বেলা গড়ালো, প্রায় দুপুর 12টার কাছাকাছি। মোম তো লজ্জায় রুম থেকে বের হতেই চাচ্ছিল না, কিন্তু কতক্ষণ আর রুমে ঘাপটি মেরে বসে থাকবে? আগুনের বেসামাল উৎপীড়ন থেকে রেহাই পেতে পেতে এত দেরি। রাশেদ ব্রেকফাস্ট করে ব্যবসার কাজে চলে গিয়েছেন, সাথে মোমের বাবাকেও নিয়ে গিয়েছেন। পুরুষ মানুষ বাসায় কতক্ষণ বসে থাকবেন? সেজন্য রাশেদ খলিলকেও সাথে আসতে বললেন। মিনা আতিফা মিলে সকালে নাস্তা বানানোর পরপরই দুপুরে রান্না করে ফেলেছেন। এই ছোট্ট বাসায় সবার একসাথে থাকা সম্ভব না। তাছাড়া মোমের বাবা মাকে নিজেদের বড় বাড়িটাও তো ঘুরে দেখানো বাকি। তাই দুপুরের রান্না শেষ করে মিনা মোমের মা বোনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। দরকার হলে আবার বিকেলে এসে মেয়েকে দেখে যাবেন। বাসা তো বেশি দূরে নয়, জ্যাম না থাকলে মাত্র 1 ঘন্টা লাগে। কাজ শেষে খলিলকে নিয়ে রাশেদকে ওই বাড়িতেই ফিরতে বলে দিয়েছেন। আগুনের রুমের দরজা বন্ধ ছিল বলে ওকে বলে যেতে পারেনি। মিনা ভাবলেন কালকে রাত করে ঘুমিয়েছিল, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। তাছাড়া আগুন ঘুম থেকে উঠলেও অনেক সময় দরজা বন্ধ করা অবস্থায় বারান্দায় এক্সারসাইজ করে। আগুনের বাসায় থেকে গেল আয়মান ময়ূরী। মোম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দিল, কেউ নেই সেখানে। তবে রান্নাঘর থেকে খাবারের সুন্দর ঘ্রাণ আসছে। মোম পা বাড়ায় আয়মানের রুমের দিকে। ময়ূরী পা দুলিয়ে ফোন টিপছে। মোম অনুমতি ব্যতীত রুমে ঢুকে ময়ূরীর পাশে বসে। মোমকে দেখে ময়ূরী সোজা হয়ে বসল। এতক্ষণ বালিশে হেলান দিয়ে বসেছিল। ময়ূরী হাসি মুখে বলল, আজকে তো লেট করে উঠলে যে, ভাইয়া রাতে ঘুমাতে দেয়নি বুঝি? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই একটু বেশি ঘুম পেয়েছিল। ময়ূরী ঠোঁট টিপে হাসে, আঙুল দিয়ে মোমের গলায় ঘাড়ে ইশারা করে। মোম তাকায়, তবে ভালো মতো দেখতে পারে না। বসা থেকে উঠে আয়মানের রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নায় নজর পড়তেই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। গ্রীবাদেশে লাভ বাইটের একাকার অবস্থা। ফর্সা শরীর বলে লাল হয়ে আছে। গালের থুতনিতে কামড়ের দাগ স্পষ্ট না হলেও সেখানেও লাল হয়ে আছে। মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে। তুরন্ত ওড়না দ্বারা মাথায় 2 ঘোমটা দিয়ে দাগগুলো ঢেকে নিল। উফ, আগে কেন খেয়াল করলো না মোম? ভাগ্যিস শুধু ময়ূরী আপু দেখেছে, নয়তো ভুলে যদি আয়মান ভাইয়ার সামনে চলে যেত আর তিনি দেখে ফেলতেন, তখন কি বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হতো মোমকে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল মোমের। মোম কথা এড়িয়ে যাওয়ার জন্য ময়ূরীকে জিজ্ঞেস করল, আপু,
মা কোথায়? বাসায় কাউকে দেখছি না কেন? মা রান্না করে, তোমার মা বোনকে নিয়ে আমাদের ওই বাড়িতে চলে গিয়েছে। আব্বুর একটা দরকারি কাজ আছে তাই তিনি চলে গিয়েছে, আর সাথে তোমার বাবাকেও নিয়ে গিয়েছে। এখানে আমি আর আয়মান থেকে গিয়েছি। তোমরা ব্রেকফাস্ট করেছো সবাই? তবে আয়মান এখনো খায়নি, আর তোমরা দুজন বাকি আছো। এখন তো প্রায় দুপুর, খুব ক্ষুধা পেয়েছে। ভাত আছে? আছে, বললাম না মা রান্না করে রেখে গিয়েছে, যাও খেয়ে নাও। তুমি খাবে না? সকালে খেয়েছি, এখন খিদে পাইনি, তোমরা খেয়ে নাও। মোম চলে আসে আয়মানের রুম থেকে। আগুন ডাইনিং টেবিলে বসে আছে, সাথে আয়মানও। মোমকে জিজ্ঞেস করলো। আপনারা কি রুটি খাবেন নাকি ভাত? আয়মান বলল। ভাত খাবো, এখন রুটি খেতে ইচ্ছে করছে। আগুনের দিকে তাকাতে সেও ইশারায় বোঝালো যে ভাত খাবে, খাবার গরমই আছে। মোম গিয়ে খাবার নিয়ে আসলো। আগুন আয়মানকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য প্লেটে ভাত নিল। আয়মান চাপা স্বরে আগুনকে বলল। কালকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ ছিল। আগুন ভ্রুকুচকে শুধালো। আয়মান মধ্যম সাইজের আস্ত একটা সরপুটি মাছ ভাজা প্লেটে নিয়ে কাটা বাছতে বাছতে জবাব দিল। কখন? তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন এক ফাঁকে গিয়ে সাজিয়েছিলাম। ফুলের পাগড়ি ছিলে, মালা গেঁথে, গোলাপ ফুল একসাথে দুইটা করে আগে ঘাম দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। সাজানোর সময় ছটফট স্কচ টেপ দিয়ে সুন্দর করে খাটে লাগিয়ে বিছানায় পাপড়ে ছিটিয়ে দিয়ে আসে। বেশি সময় লাগেনি, ময়ূরও হেল্প করেছিল। আগুন আর কিছু বলল না। আয়মান পাতে ডাল নিয়ে এক লোকমা ভাত মুখে পুড়ে চিবোতে চিবোতে ব্যগ্র গলায় বলল। ব্রো, তোমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য। আগুন মোমকে মাংসের বাটিটা দিতে বলল। মোম উঠিয়ে নিজেই চামচ দিয়ে আগুনের প্লেটে মাংসের তরকারি তুলে দিল। আগুন এক মনেই খেয়ে চলেছে। আয়মানের কথা যেন সে শুনতেই পায়নি। আয়মানের রাগ হলো, মনে মনে ক্ষোভ প্রকাশ করল। কেন রে? আমি কি তোমার সৎ ভাই? আমি কি তোমার থেকে টাকা পয়সা চেয়েছে? নির্লজ্জের মতো একা একা বিয়ে করে বাসর করে ফেলছ, অথচ আমার মতো নিষ্পাপ ছেলেটার কথা একটি বার ভাবছো না? এই জন্যই কি এত কষ্ট করে বাসর সাজিয়ে দিয়েছিলাম? শালা ফাটা কপাল আমার, অন্যের বাসরের ব্যবস্থা করে দিতে পারলেও নিজের বাসরের ব্যবস্থা করতে পারি না। আগুন গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কি বিড়বিড় করছিস? আয়মান কাতর গলায় বলল। ভাই, আমার আর আনিকের ব্যাপারটা মেয়েটা রাজি হয়েছে? না হলে খুব শীঘ্রই হয়ে যাবে। তুমি একটু ওর বাবার সাথে কথা বলো। কি বলবো? আয়মানের মুখটা চুপসে গেল। ভারিক্ষিক গলায় কিঞ্চিত রেগে বলল। কি বলবে সেটাকে আমি বলে দিব? আগুন চোখ গরম করে তাকায়। আয়মান দমে গেল। বুঝতে পারল গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে, তাই মাথা নিচু করে নিল। মেকি হেসে গোমরা মুখে বলল। সরি। মেয়েটা রাজি হোক, তারপর কথা বলবো। আয়মান গালে এক হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল। সেদিন কবে আসবে? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। আগুনের খাওয়া শেষ। আয়মানের প্লেটের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল। মাছ পুরোটা খাসনি কেন? একপাশে খেয়ে রেখে দিয়েছিস কেন? আয়মান ঠোঁট উল্টে ভেঙচি কেটে জবাব দেয়। কারণ আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না। মোমের বাবা মা আর একদিন পর নিজেদের বাড়িতে ফিরে যাবেন। কিছুদিন থাকার উদ্দেশ্য নিয়ে আসেননি তারা। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, শুধু মেয়েকে এক পলক দেখবেন বলে এসেছেন। বিয়ে হওয়ার পর আর বাবার বাড়ি যাওয়া হয়নি মোমের। আবার মোমের জন্মদিন ছিল। এই প্রথম জন্মদিনে তাদের মেয়ে তাদের কাছে অনুপস্থিত। মেয়েকে দেখতে পারবেন এবং জন্মদিনে মেয়েটাকে কাছে পাবেন, সেই জন্য গ্রাম থেকে এত দূর ঢাকা শহরে ছুটে এসেছেন। তবে বেশি দিন তো থাকা সম্ভব না, বাড়িতেও ফেরা প্রয়োজন। মোমের বোন মুনিয়া বায়না ধরেছে ঢাকা শহরটা একটু ঘুরে দেখবে। রাশেদ আগুনকে ফোন করে বলে দিয়েছেন মোম আর মুনিয়াকে নিয়ে যেন শহরটা একটু ঘুরিয়ে আনে। আগুন ভাবল মোম এখানে আসার পর সবসময় বাসায় থেকেছে, কোথাও যাওয়া হয়নি। আগুনেরও সময় ছিল না। এখন যেহেতু আগুন ছুটিতে আছে, একটু বেরিয়ে আসা যাক।
আগুন ঠিক করেছে বেশি দূরে যাবে না, আশেপাশে ঘুরে দেখাবে আর ওদের বড়সড় শপিং মলটাও ঘুরিয়ে দেখিয়ে আনবে। ঘুরতে যাওয়ার কথা শুনে আয়মান ময়ূরী জানায় তারাও যাবে। মোম সুন্দর দেখে একটা সুতি 3 পিস পরেছে, জামা এবং ওড়নায় সুতো দিয়ে কাজ করা ডিজাইনের ছোট্ট ছোট্ট ফুল রয়েছে। ফুলগুলোতে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। মোম মাথায় হিজাব বেঁধে ওড়না কাঁধের একপাশে ফেলে রেখেছে। ময়ূরীও 3 পিস পরেছে, তবে সে হিজাব বাঁধেনি। আয়মানের রুমে ওরা তৈরি হচ্ছে। আগুনদের বাড়ির ড্রাইভার এসে মুনিয়াকে আগুনের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গিয়েছেন। আগুন রেডি হয়ে ড্রয়িং রুমে এসে হাঁক ছেড়ে ডাকে, ময়ূরী, তোদের এখনো হয়নি? রেডি হতে এতক্ষণ সময় লাগে? ঘুরতে কি রাতের বেলা যাবি নাকি? ময়ূরী মুখে ক্রিম লাগাতে লাগাতে জবাব দিল, ভাই আর একটু সময় দাও, এই তো প্রায় রেডি হয়ে গিয়েছি। হারি আপ। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়মান। ফেসবুকে একটা রোমান্টিক ভিডিও দেখছে। আগুনকে জ্বালানোর উদ্দেশ্যে বলল, ময়ূরী আরেকটু বলে ঘন্টাখানেক সময় লাগিয়ে দেবে, ততক্ষণে তুমি বোরিং হয়ে যাবে। তুমি চাইলে সেই সময়টুকু ভাবির সাথে একান্তে কাটাতে পারো। ঘুরতে গেলে তো ভাবিকে একা কাছে পাবে না, আমরা থাকবো সাথে। তাই ভেবে দেখো, বুদ্ধিটা কিন্তু খারাপ দিইনি। আগুন চোখ রাঙিয়ে তাকায়, কিন্তু আয়মান সেটা দেখতে পেল না, কারণ তার নজর ফোনে চলমান ভিডিওতে। আগুন চলে যায় আয়মানের রুমে। গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, মোম, একটু রুমে আসো তো। বলে নিজের বেডরুমে চলে গেল। মোম রুমে এসে আবার চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আগুন হতভম্ব হয়ে গেল। ভ্রুকুচকে চেয়ে চোয়াল শক্ত করে মোমের বাহু চেপে ধরল। পায়ের সাহায্যে ধরাম করে দরজা বন্ধ করে দিল। দাঁতের দাঁত চেপে বলল, চলে যাচ্ছ কেন? মোম ঠোঁট টিপে হেসে বলে, আপনারা কি রুটি খাবেন নাকি ভাত? আপনি না বললেন একটু রুমে আসতে? একটু তো এসেছি, তাই এখন চলে যাচ্ছি। আগুন ভেবা জায়গা খেয়ে গেল। ঝাঁজ নিয়ে চড়া গলায় বলল, মজা করছো আমার সাথে? মোম তুরন্ত জবাব দিল, একদম না, সেই সাহস কি আছে আমার? আগুন মোমকে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড় করালো। মোম লম্বায় প্রায় আগুনের কাঁধ পর্যন্ত। এভাবে হুট করে দরজার সাথে চেপে ধরায় মোম হক চুকিয়ে গেল। ব্যগ্র গলায় জানতে চাইল, কিছু বলবেন? আগুন ভ্রুযুগল কুচকে গমগমে গলায় বলল, ঠোঁটে লিপস্টিক দিয়েছো কেন? মোম কণ্ঠস্বরকে নিচুতে নিয়ে বলল, জি, বাইরে যাচ্ছি, তাই ময়ূরী আপু একটু সাজিয়ে দিল। আগুন কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে। যদি কারো নজর লেগে যায়, নজর যাতে না লাগে সেজন্য কি করা যায় বলো তো? মোম ঘন ঘন পলক ঝাপটায়। ডাগর ডাগর আঁখি তুলে নরম কণ্ঠে শুধালো, নজর তো বাচ্চাদের লাগে, আমি কি বাচ্চা নাকি? আগুন মোমের হিজাবের পিনে এক আঙুল রেখে শান্ত গলায় বলল, তুমি তো বাচ্চাই, আমার বাচ্চা বউ। এখন জলদি বলো, নজর ফোঁটা কোথায় দেয়া যায়? কোনো নজর ফোঁটা দেওয়ার দরকার নেই, দেরি হচ্ছে না, চলুন। দরকার আছে। মোম হতাশার নিঃশ্বাস ত্যাগ করল। আগুনের সাথে কথায় পারবে না। লোকটা যা তেরা, গোমরা মুখ করে মিনমিন করে বলল, চোখে কাজল দিয়েছি, সেখান থেকে আঙুলের ডগায় একটু কাজল নিয়ে কানের পিঠে লাগিয়ে দিন, তাহলেই হবে। তাহলেই হবে না? আগুন শিকদারের বউ বলে কথা। তোমাকে তো আর ছোটোখাটো নজর ফোঁটা দিলে চলবে না, বড় করে নজর ফোঁটা দিতে হবে। মোমের এখন বিরক্ত লাগছে। কিসব বাচ্চাদের মতো আচরণ করছে। মোমকে বলে বাচ্চা, আর আগুন নিজেই তো এখন অদ্ভুত কথাবার্তা বলছে। সেটার ক্ষেত্রে মোম কিঞ্চিত রাগী গলায় বলে উঠল, কোনো নজর ফোঁটা দিতে হবে না, দিব না। আমি যাচ্ছি, আপনিও চলে আসুন। মোম আগুনকে সরিয়ে চলে আসতে চাইল, কিন্তু পারল না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, আমি যখন বলেছি নজর ফোঁটা দিতে হবে, তার মানে দিতেই হবে। মোম ভারীক্ষী নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, আচ্ছা দেন আপনি নজর ফোঁটা আপনার। আগুন তার অধৈর্যরা আস্তে আস্তে মোমের মুখের কাছে নিয়ে আসতেই মোম বুঝল এই লোক এখন অসভ্যতামি শুরু করবে। তাই আগুনকে বিদ্যুৎ ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে শান্ত কণ্ঠে বলল, এখন কোনো দুষ্টুমি করবে না মাস্টারমশাই, তাহলে কিন্তু আমি যাব না। আগুন আবারও মোমের নিকটে চলে আসে। বলিষ্ঠ হাত বাড়িয়ে মোমের কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল। গমগমে গলায় বলে ওঠে, যেতে হবে না তোমাকে, আর আমিও যাব না।
আয়মানকে বলে দিব ও মুনিয়াকে ঘুরতে নিয়ে যাবে। এরই মধ্যে ময়ূরী ভাইয়া বলে ডেকে উঠল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়, গাল ফুলিয়ে বলল, সবাই অপেক্ষা করছে, কি পাগলামো শুরু করেছেন বলুন তো? আগুন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাশবাড়ি গলায় বলল, যেতে চাইলে নজর ফোঁটা দিতে হবে। নজর ফোঁটা না দিয়ে তোমাকে এই রুমের বাইরে এক পাও রাখতে দিব না। আগুনের ভাবলেশীন কণ্ঠে মোমের গা জ্বলে উঠল। মোম কখনো কারোর সাথে রাগ দেখিয়ে কথা বলতে পারে না, সকলের সাথে শান্ত মেজাজে নরম কণ্ঠে কথা বলে। আর আগুনের রাগকে তো মোম ভয় পায়। ওর সাথে উচ্চস্বরে কথা বলা মোমের পক্ষে কোনো কালেই সম্ভব না। মোম হাত কষলে ভারীক্ষী গলায় বলল, জলদি করুন। আগুন বাঁকা হাসল, তর্জনী দ্বারা মোমের ঠোঁট ছুঁয়ে বলল, সেই তো রাজি হলে, শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলে। কথার ইতি টেনে উত্তপ্ত অধৈর্যরা মোমের অধরের নিকট তেড়ে আসতেই মোম হাত দিয়ে আগুনের ঠোঁট স্পর্শ করে। মোমের বুক ধকধক করছে, নিঃশ্বাসের গতি জোরালো, নিজ কাজে বাধা পাওয়ায় আগুনের মনক্ষুণ্ণ হলো। মোম নজর অন্যদিকে ফিরিয়ে ছটফটে গলায় বলে, নজর ফোঁটা ঠোঁটে দেয় না মাস্টারমশাই? আগুন কোমরের চাপ দৃঢ় করে আরেকটু কাছে নিয়ে আসে, থুতনিতে আঙুল ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, এটা ইউনিক স্টাইল, শুধুমাত্র তোমার জন্য প্রযোজ্য। কথা শেষ করে মোমের ঠোঁটে রাজত্ব চালালো, গাঢ় করে চুমু খেয়ে ছেড়ে দিল। মোমের দিকে আর ফিরে তাকালো না। শার্টের কলার ঠিক করে ততস্ত্র পায়ে দরজা খুলে রুম ত্যাগ করল। শপিং মল হলো একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বিভিন্ন ধরনের দোকান, খাবারের রেস্তোরাঁ, বিনোদনের ব্যবস্থা এবং অন্যান্য সেবা প্রদান করা হয়। এটি সাধারণত একটি বৃহৎ, উজ্জ্বল এবং আকর্ষণীয় স্থানে নির্মিত হয়, যেখানে প্রবেশদ্বারে সাধারণত একটি বিশাল ফয়েল এবং সুন্দর ল্যান্ডস্কেপ থাকে। সার্বিকভাবে শপিং মল একটি প্রাণবন্ত এবং দর্শনীয় স্থান, যেখানে কেনাকাটা করার পাশাপাশি বিনোদন ও খাবারের সুযোগও রয়েছে। আগুন প্রথমে তাদের শপিং মলে গাড়ি থামালো, শপিং মলটা ঘুরিয়ে দেখিয়ে আশেপাশে একটু ঘোরালো। আগুন মোমের হাত ধরে চুপচাপ হাঁটছে। মোমের লজ্জা লাগছে, সবাই কেমন তাকিয়ে আছে। হাত ছাড়াতে নিতেই আগুন চোখ রাঙিয়ে তাকায়। মোম দমে গেল, গাল ফুলিয়ে আগুনের সাথে পা চালায়। আয়মান হাত নেড়ে নেড়ে মুনিয়াকে শপিং মলের ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সুন্দর করে একসাথে সাজানো আছে সেগুলো দেখাচ্ছে। পোশাক, জুতা, বৈদ্যুতিক পণ্য এবং সাজসজ্জার জিনিসপত্রের দোকানগুলো মুনিয়া গোল গোল চোখে তাকিয়ে অবলোকন করছে। প্রতিটি দোকানে বিশেষ ডিসপ্লে এবং আকর্ষণীয় সেলসম্যানদের উপস্থিতি রয়েছে। আগুন মুনিয়াকে বলল, এখান থেকে তোমার কোন কোন ড্রেস, জুতাগুলো পছন্দ হয়েছে আমাকে বলো, তোমাকে সেই ড্রেস, জুতোগুলো কিনে দেওয়া হবে। মুনিয়া গোল গোল চোখে চেয়ে সরল গলায় জবাব দিল, আমার তো সব ড্রেস, জুতা পছন্দ হয়েছে, তাহলে কি সবগুলোই আমাকে কিনে দিবেন? মোম চোখ রাঙিয়ে তাকায়। মুনিয়ার মুখটা ছোট হয়ে গেল। আগুন হেসে ফেলল, মুনিয়ার গাল টেনে বলল, এতগুলো ড্রেস, জুতা তুমি বাড়িতে নিয়ে যাবে কিভাবে? মুনিয়া ভাবুক গলায় জানায়, তাও ঠিক, আচ্ছা 2টা ড্রেস আর ড্রেসের সাথে ম্যাচিং করে 2 জোড়া জুতা নিব। আগুন মুস্কি হেসে বলল, ঠিক আছে। মুনিয়ার পছন্দ মতো আগুন ওকে ড্রেস আর জুতা কিনে দিল। শপিং মলের মালিকের ছেলে বলে দোকানদার টাকা নিতে চাননি। মাস শেষে দোকান ভাড়া তো দিতেই হয়। বিশাল বড় শপিং মলের অর্ধেকটা রাশেদ শিকদার নিজে লোক লাগিয়ে হ্যান্ডেল করেন, আর বাকি অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন। প্রথম নিজেই একা হাতে পুরো শপিং মল সামলেছেন। এখন বয়স হচ্ছে, পুরো শপিং মল সামলাতে কষ্ট হয়ে যায়। এতগুলো কর্মচারী, মালের হিসাব, আয় ব্যয় সব কিছু একা হাতে গুছিয়ে উঠতে পারছিলেন না বলে অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন। আগুন রাশেদকে বলেছিল পুরোটাই ভাড়া দিয়ে দিতে, কিন্তু রাশেদ সেটা করেননি। কাজ না করে একেবারে বাড়িতে বসে থাকার কোনো মানে হয়? সারাক্ষণ বসে বসে কাটালে শরীর খারাপ করবে। আগুন চাইলে নিজেদের কেনা মালের থেকে মুনিয়াকে ড্রেস দিতে পারত, কিন্তু শালিকাকে প্রথম কোনো উপহার দিয়েছে। এখন সেটা বাবার টাকায় কেনা উপহার হোক, আগুন তা চায় না। আগুন মোমের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিল। মোম নিষেধ করেছিল, কিন্তু আগুন শোনেনি। আগুন ভাই বোনকে কিছু লাগবে নাকি জিজ্ঞেস করলে তারা জানায় তাদের কিছু লাগবে না। আয়মান সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আনিকাকে দেখতে পেল। লাল রঙের টপস পরে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আয়মান যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেল।
তুরন্ত পা চালিয়ে আনিকার কাছে পৌঁছে হাসি মুখে বলল, আনিকা, তুমি এখানে কি করছো? বুঝতে পেরেছি, আমার ভালোবাসার টানে রকেটের গতিতে ছুটে এসছো। তুমি এখানে আসবে আমাকে একবার জানাতে পারতে। আজকে আমাদের প্রেমের পিকনিক হবে। তুমি কি আনিকা কিছুটা বিরক্ত হয়ে বলল, পিৎজা তো সবসময়ই খাই, তুমি কি কিছু নতুন ভাবতে পারো না? আয়মান মুস্কি হেসে বলল, ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি পিৎজার আকারও হৃদয় তৈরি করেছি, সেটা কেউ। আনিকা হাসতে হাসতে বলল, তোর হৃদয়ের সাথে পিৎজার গন্ধ খুব একটা মেলে নেই। হঠাৎ করেই আয়মান হাস্যকরভাবে কাঁচা গলায় গান গাইতে লাগলো। আমার চোরে পাখির ডিম, তোর হলো ডেইলি দেখি ড্রিম, দুজনে 4টা খামো একটা মিমি আইসক্রিম। তোর বাপের মায়ের সেটিং দিমো ওইটা ব্যাপার না, আমি বলে ঢাকার প্রেমিক বলা, কিন্তু ব্যাপার না। আনিকা প্রথমে বিস্মিত হয়ে গেলেও পরে সে হেসে ফেলল, ব্যগ্র গলায় বলল, তুমি তো গানের রাজা হরিদাস পাল, কিন্তু আজকে তুমি একটা নতুন প্রতিভা দেখাচ্ছ, কাঁচা গায়কের। আয়মান সেসব কথায় কান দিল না, মোহনীয় কণ্ঠে জাদু ঢেলে বলে উঠল, আনিকা ডার্লিং, এত সুন্দর একটা গান গিয়ে শুনলাম, আমাকে পুরস্কার দিবে না? কি পুরস্কার দিব? আয়মান আনিকাকে দু হাতে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে জানায়। তেমন কিছু না, জাস্ট একটা চুমো। আনিকা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, যা দুষ্টু। আনিকাকে লজ্জা পেতে দেখে আয়মান খুশি হলো, এক হাতে ঘাড় চেপে ধরে চুমো খাওয়ার জন্য ঠুরঝোড়া এগিয়ে নিল। মুহূর্তেই আয়মান গগন বিদারে চিৎকার দিয়ে বলে উঠল। আইয়া মা! আয়মানের চিৎকার শুনে আগুন দ্রুত ছুটল দোতলায়। ময়ূরীও ভাইয়ের সাথে এক প্রকার দৌড়ে চলে গেল। মুনিয়ার হাত ধরে মোমো তাদের পিছু পিছু চলল। আয়মানকে ঘিরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আগুন মানুষগুলোকে সরিয়ে আয়মানের কাছে গেল। আয়মান পায়ে হাত দিয়ে বসে আছে, নাক মুখ বিকৃত করে রেখেছে, যেন সে বিশাল কোনো ব্যথা পেয়েছে। আগুন চিন্তিত ভঙ্গিতে শুধালো। পা ধরে বসে আছিস কেন? ব্যথা পেয়েছিস? আয়মান ক্ষীণ স্বরে জবাব দিল। হুম। আগুন ভ্রুকুচকে চড়া গলায় বলল। ব্যথা পেয়েছিস কিভাবে? মেয়েদের মতো আবারও পা পিছলে পড়ে গিয়েছিলি? আয়মান পার হলে আস্তে করে উঠে দাঁড়ায়, তর্জনী উঁচিয়ে রাগী গলায় বলল। এই বেয়াদব মেয়ে, হিল জুতো দিয়ে আমার পায়ে আঘাত করেছ? আগুন তাকায়। লাল রঙের টপস পরা মোটাসোটা একটা মেয়ে বিরক্তকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটি তেজি গলায়। এই ছেলে, কাকে বেয়াদব বলছো? এত বড় ধামড়া ছেলে, অথচ ম্যানার জানো না? তুমি তো এই শপিং মলের মালিকের ছোট ছেলে, তাই না? মেয়েদের সাথে অসভ্যতামি করো, বিষয়টা তোমার বাবাকে জানাতে হবে দেখছে। আগুন মেয়েটিকে শান্ত কণ্ঠে শুধালো। কি হয়েছে আমাকে? মেয়েটি গমগমে গলায় বল। জি, আপনাকেও চিনি। আপনার এই অসভ্য ভাই আনিকা আনিকা বলে আমাকে জড়িয়ে ধরেছিল, চুমু খেতে চাচ্ছিল। কত বড় সাহস! ছাড়তে বলে ছাড়ছিলই না, সেই জন্য না পেরে হিল জুতা দিয়ে পায়ে আঘাত করেছে। আগুন রাগী চোখে তাকায় আয়মানের দিকে। আয়মান কাচমাচু হয়ে মাথা নিচু করে নিল। মেয়েটার দিকে তাকিয়ে আগুন শান্ত কণ্ঠে বলল। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম। আমার ভাইয়ের হয়ে আমি আপনাকে সরি বলছি। ব্যাপারটা এখানেই শেষ করে দিন, আমি ওকে বলে দিব ভবিষ্যতে আর এমন হবে না। মেয়েটা সাপের মতো ফুসফুস করতে করতে হনহনিয়ে চলে গেল। আয়মান মাথা দূরে তাকালো মোমের দিকে। নজর পড়তে একটা মেকিয়ে হাসি দিল। বিনিময়ে মোমো কিঞ্চিত মুচকি হাসি উপহার দিল। আগুনার কথা বাড়ালো না, সবাইকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে বসতে বসতে আয়মান বিড়বিড় করে বলল। তার মানে তখন মেয়েটা আনিকা ডার্লিং ছিল না, মেয়েদের রূপে একজন ডাইনি ছিল। সবটাই আমার ভ্রম ছিল। আচ্ছা, ভ্রম ছিল আর যা ছিল, এত তাড়াতাড়ি ভ্রমটা শেষ হয়ে গেল কেন? অ্যাটলিস্ট চমুটা খাওয়া পর্যন্ত অপেক্ষা করতো। ফাটা কপাল আমার। এদিক সেদিক ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে, প্রায় ইশারের সময়। আয়মান জানায় ডিনার করে বাসায় যাবে। আগুন ওদের নিয়ে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করল। সকলের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো। খাবার আসতেই সকলে খাওয়া শুরু করলো। খাবার খাওয়ার সময় মোমের পায়ে কারো পা লাগায় মোম ঝুঁকিয়ে টেবিলের নিচে উকি দিল।
আগুনের পা দেখে মুখ কুঁচকে ফেলল। মাথা উঠিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের ভাবভঙ্গি স্বাভাবিক। মোম হতাশ হয়ে খাবারে মনোযোগ দিল। আগুন ঠোঁট টিপে হেসে পুনরায় একই কাজ করল। আয়মান খাবারের দিকে নজর রেখে ফিচেল গলায় বলল, আজ সিঙ্গেল বলে টেবিলের নিচে বউর সাথে রোমান্স করতে পারি না। এ পর্যায়ে মোমের কাশি উঠে গেল। খাবার তালুতে উঠে গিয়েছে। আগুন তুরন্ত পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়মানের দিকে চেয়ে ধমকে বলল, কতদিন নিষেধ করেছি খাবার খাওয়ার সময় কথা বলবি না, কানের নিচে একটা দিলে ঠিক হয়ে যাবে। আয়মান ঠোঁট উল্টে জবাব দিল, আজকাল সত্যি কথার ভাত নেই। ডিনার করে সকলে বাসায় চলে যায়। ময়ূরী জানায় কালকে তার স্পেশাল ক্লাস আছে। আয়মানের ইউনিভার্সিটি খোলা। অগত্যা আগুন একটা ট্যাক্সি গাড়ি ভাড়া করে ওদের গাড়িতে তুলে দিল। মুনিয়া যেতে চাচ্ছিল না, সে বোনের কাছে থাকবে। আগুন বলেছে থাকতে চাইলে থাকবে, সমস্যা নেই, একটা রুম তো ফাঁকা পড়েই থাকে। কিন্তু ময়ূরী তাকে বুঝিয়ে সাথে নিয়ে গিয়েছে। বলেছে গ্রামে যাওয়ার আগে ওর বাবা মা আরেকবার এসে মমির সাথে দেখা করে যাবে। মুনিয়া মেনে নেয় তার কথা। মূলত গাড়িতে চড়তে মুনিয়ার বেশ ভালো লাগে, তাই ময়ূরীর সাথে ওই বাড়িতে ফিরে গেল। এতে আবার গাড়ি করে এখানে আসতে পারবে। বাসায় ফিরে আগুন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ল। মোমকে গলা উঁচিয়ে ডাকলো, মোম, কফি বানাতে পারবে? পারলে 1 কাপ কফি বানিয়ে দিয়ে যাও। মোম মৃদু আওয়াজে জবাব দিল, জি, কিছুক্ষণ অপেক্ষা করুন।